হাই এভরিওয়ান। এটা হচ্ছে মির্জা শায়ান মুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৬২। উপন্যাস মির্জা শায়ান মুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। ওর নাম মুখে নিও না ছেলে, ওকে নিয়ে ঘাঁটাঘাঁটি করো না। ওই নামের রহস্য যে বা যারাই উদ্ঘাটন করতে গিয়েছে তারাই কোনোদিন ফিরে আসেনি। শ্যামপুরুষের কান দুটোতে বোধহয় এখনও বাজছে কথাগুলো। হুট করেই তার সর্বাঙ্গে নামলো এক অদ্ভুত অসারতা। চোখ দুটো ঠায় আটকে আছে টিভির পর্দায়, যেথায় জলজল করছে রিটায়ার্ড পুলিশ অফিসার সদ্য আত্মঘাতী দুঃসংবাদ। যুবক বড্ড অস্থির হলো এ পর্যায়ে। অস্থিরতায় হাঁসফাঁস করতে লাগলো দাঁড়িয়ে থেকে। অবচেতন মনের কোণে উত্থাপিত হলো, কি আছে ওই ফাইলে? এই ফাইলে জন্যই মইনুল সাহেবের সাথে। বাকিটা আর ভাবতে পারেনি শ্যামসুদর্শন। পরপরই মনে জাগলো প্রবল কৌতূহলতা। ফাইলটা একবার খুলে দেখা প্রয়োজন। কি আছে ওতে? কি এমন রহস্য লুকিয়ে আছে ওই পুরাতন ফাইলের ধুলো পড়া খড়খড়ে পৃষ্ঠার ভাঁজে? রৌদ্র অস্থির। তড়িঘড়ি করে পা বাড়ল হসপিটালের বাইরে। এরই মধ্যে পেছন থেকে ভেসে এলো ওয়াচম্যানের নরম কণ্ঠ, ডাক্তার সাহেব। সহসা পায়ের রুখ টানল রৌদ্র। তড়াক ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখল মধ্যবয়স্ক হাফিজ মিয়া কেমন উদ্বেগ নিয়ে ছুটে আসছেন তার নিকট। রৌদ্র গম্ভীর হলো এ পর্যায়ে। মধ্যবয়স্ক সন্নিকটে এসে দাঁড়াতেই সে কেমন গমগমে গলায় শুধালো, কি হয়েছে? হাফিজ মিয়া হাঁপাচ্ছেন। হাঁপাতেই কোনো মতে আওড়ালেন, চইলা যাইতেছেন, আপনার চাচার লগে দেখা করিবেন না? কপাল গোছায় রৌদ্র। চোখ মুখে এক প্রকার বিরক্তি লেপটে কর্কশ কণ্ঠে প্রত্যুত্তরে বলে, দেখা করব কি না করব সেই কৈফিয়ত এবার আপনাকে দিতে হবে? আপনি কি আমার কাছে কৈফিয়ত চাওয়ার? এহেন কথায় যার পর নয় অবাক হলেন হাফিজ মিয়া। লোকটা কেমন অবিশ্বাস্য নেতে তাকিয়ে আছে রৌদ্রের পানে। আশ্চর্য! যে ছেলে গত 2 বছরে কোনোদিন বড়দের সম্মান দেখাতে কার্পণ্য করেনি, কখনো কোনো বিষয়ে দুর্ছায় করেনি, সেই ছেলেই কিনা আজ এমন কর্কশ কণ্ঠে এহেন রুক্ষ কথাগুলো বলে গেল। হাফিজ মিয়া বড় দুঃখ পেলেন বোধহয়। তক্ষুনি নিজের ছলছল চোখ দুটো আলগোছে নামিয়ে নিলেন জমিন বরাবর। উপচে পড়া কান্নাগুলো গলার কাছে কোনো মতো আটকে রেখে মোটা কণ্ঠে আওড়ালেন তিনি, মাফ করবেন ডাক্তার সাহেব। সহসা সম্মিত ফিরল রৌদ্রের। উপলব্ধি হলো নিজের করা কিছুক্ষণ আগের রূঢ় ব্যবহারগুলো। আর অমনি এক রাজ্যসম অপরাধিত্বে ছেয়ে গেল তার মন, তার তন মন। দিনকে দিন তার কি হচ্ছে? সে তো আগে এমন ছিল না। ইদানিং কেন এত রূঢ় হচ্ছে সে? গম্ভীর পুরুষ তৎক্ষণাৎ গলা খাঁকারি দিয়ে উঠলেন। ইতস্ততায় হাফিজ মিয়াকে কিছু বলতেই যাবে, তার আগে গটগট পায়ে স্থান ত্যাগ করলেন মধ্যবয়স্ক। রৌদ্র কেবল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। লোকটাকে আগ বাড়িয়ে ডাকবার খুব একটা উদ্বেগ নেই তার মাঝে। শ্যামপুরুষের মুহূর্তখানেক কাটল আত্ম অনুশোচনায়। পরক্ষণে সে ফের উদ্যত হলো নিজের গাড়ির পানে এগোতে। গুনে গুনে 2 কদম সিঁড়ি বেয়ে নেমেছে যুবক। ঠিক তখনই কোত্থেকে যেন লাগামহীন গতির বিশাল এক ট্রাক এসে আচানক টক্কর দিয়ে বসল সুদর্শনের গাড়িটাকে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল নির্জীব গাড়িটি। বিশাল ট্রাকের সংঘর্ষে অভিমুখে ঠায় দাঁড়িয়ে থাকবার কোনোরূপ উপায়ন্তর না পেয়ে পরিশেষে গাড়িটি গিয়ে ছিটকে পড়ল ফাঁকা কংক্রিটের রাস্তায়। এহেন অতর্কিত কাণ্ডে হতবম্ব রৌদ্র দাঁড়িয়ে আছে ঠায়। ওদিকে ট্রাকের গতি খানিকটা ধীর হয়েছে এ পর্যায়ে। তা দেখে শ্যামপুরুষ তক্ষণে ছুটে আসতে লাগলো গাড়ির পানে। তবে কাণ্ড দেখো! মুখের ওপর রুমাল পেঁচিয়ে রাখা ট্রাক ড্রাইভার ঠিক তখনই তরল পরিপূর্ণ একখানা কাঁচের বোতল আচানক ছুঁড়ে মারল রৌদ্রে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির পানে। আর অমনি অক্ষিপটের সম্মুখে মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল গাড়িটা। সহসা থমকে গেল রৌদ্র। ছুটতে থাকা পদযুগল তার থেমে গেল মাঝপথে। ট্রাক চালক থামেনি, উল্টো গতি বাড়ালো ইঞ্জিনের। মাত্র কয়েক সেকেন্ডে পাড়ি দিয়ে বসল অত বড় পথটা। রৌদ্রের সেদিকে হুঁশ নেই। সে কেমন একদৃষ্টে তাকিয়ে রইল জ্বলতে থাকা নিজ গাড়িটার পানে। তার পা দুটোর শক্ত হাঁটুতে হুট করে এক আকাশসম ক্লান্তি ভর করলো যেন। বেচারা তক্ষুনি কংক্রিটের রাস্তায় ধূপ করে হাঁটু ঠেকালো। তার চোখের সামনে ভস্ম হচ্ছে এক রহস্যময় ফাইলের সকল অজানা তথ্য। ভস্ম হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মির্জা শায়ান মুগ্ধ নামের অজানা তথ্য। ভস্ম হচ্ছে আদুরে বোনকে ফিরিয়ে আনার অন্যতম পথ। মার্বেলের স্বচ্ছ তকতকে মেঝেতে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এডউইন। মোটা ব্যান্ডেজ পরা এক হাতটা ঝুলে আছে গলার সঙ্গে। মাথায় বাঁধা ব্যান্ডেজে মোটা আস্তরণ, সেটাই ছোপ ছোপ রক্তের উপস্থিতি। পা দুটো সদ্য হাঁটার ক্ষমতা ফিরে পাওয়ায় গম্ভীর মুখ যুবকের সে কি জোর দেখো! খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও ঠিক ছুটে এসেছে প্যালেসে। গ্রাউন্ড ফ্লোরের লাউঞ্জে তার পা পড়তে কোত্থেকে যেন ছুটে এলো মিলা।
রোধ করলো এডউইনের ব্যস্ত পথ। এডউইন বোধহয় খানিকটা বিরক্ত হলো এহেন কাণ্ডে। সিকামা তিতিবিরক্ত অভিব্যক্তিতে চোখ তুলে তাকালো তরুণীর মুখপানে। মিলার গৌরবর্ণ ফ্যাকাশে মুখ, সেথায় প্রলেপ বসেছে একরাশ দুশ্চিন্তার। গম্ভীর পুরুষ তা বুঝেও না বোঝার ভান ধরলেন, কণ্ঠে একরাশ বিরক্ত ঢেলে শুধালেন, কী সমস্যা তোমার? পথ আটকালে কেন? মুনলাইট কোথায় এডউইন? কথার পিঠে এহেন বাক্য কর্ণধার হতেই কপাল কুঁচকে গেল এডউইনে। সুদর্শনের মুখখানায় লেপটে গেল রাগের ছাপ। মুখ গহ্বরে ধারালো দাঁত কপাটি একে অপরের সনে রুস্থটায় পিষ্ট করে কটমট আজ তুলল এডউইন। ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, তা জেনে তুমি কি করবে গ্লুপায়া? শুকনো ঢোক গিলল মিলা, চিবুক নামালো কণ্ঠার কাছে। ইতস্ততায় হাত দুটো অনবরত কচলাতে কচলাতে মিনমিনে স্বরে জবাব দিল, এমনি। নাকের পাটা ফুলল এডউইনের, বাড়ল দাঁত কিরমির শব্দ। যুবক আলগোছে ডানে বামে ঘাড় বাঁকিয়ে খানিক সতর্ক হলো। ঠিক পর মুহূর্তে রাক্ষবে আচানক এক বলিষ্ঠ থাবায় আঁকড়ে ধরল তরুণীর কোমল গ্রীবাদেশ। এর অতর্কিত আক্রমণে ভরকায় মিলা। তরাক বিস্ফারিত দৃষ্টিতে সম্মুখে তাকাতেই দৃশ্যমান হলো গম্ভীর পুরুষের শক্ত মুখাবয়ব। সহসা আটকে ওঠে তরুণী। গ্রীবাদেশে শক্তপোক্ত হাতের জোর বাড়তেই খানিক কোকিয়ে ওঠে সে। দু হাতে খামচে ধরে এডউইনের হাতখানা। তবে বালাই ষাট, এডউইন আজ বড্ড তেজি, কিছুতেই ছাড়ছে না বেচারের গ্রীবাদেশ। উল্টো কটমট কণ্ঠে হিসিয়ে শুধালো, আই টোল্ড ইউ গ্লুপায়া, মুনবাটের কাছ থেকে দূরে দূরে থাকতে। ওকে ওর মতো ছেড়ে দে, না হলে তোর একদিন আর আমার যতদিন লাগে, মাইন্ড ইট। এহেন কথায় স্থবির হলো মিলা। ছলছলে দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে রইল সম্মুখে। গম্ভীর পুরুষ ধীরে ধীরে হাত ছড়ালো তরুণীর গ্রীবাদেশ হতে। ঘোড়ান পায়ে উল্টো ঘুরতে পেছন থেকে ভেসে এলো মিলার এলোমেলো কণ্ঠ, মুনলাইট নিষ্পাপ এডউইন, দুনিয়ার কুটকাচারে সম্বন্ধে সে এখনও বড্ড অজ্ঞ। তার মতো নিষ্পাপ মেয়ের জীবনে মনস্টারের মতো হিংস্র মানবের কোনো ঠাঁই নেই। নয়তো একদিন দেখা যাবে অভিশপ্ত মনস্টারের অভিশপ্ত ছায় পদতলে মেয়েটাকে তার প্রাণ হারাতে হচ্ছে। এই কুর সত্যিটা জানার পরও আপনি কিভাবে চাইছেন মুনলাইট মনস্টারের হোক? থমকে দাঁড়িয়ে আছে এডউইন, সিদ্ধানা সোজা করে সামান্য ঘাড় বাঁকিয়ে তাকিয়ে পরক্ষণে গমগমে গলায় আওড়ালো, প্রতিটা মানুষের নিয়তি আগে থেকে নির্ধারিত গ্লুপায়া, আমরা কেবল কাঠপুতুল। ঠোঁটের কোণে আচমকা তাচ্ছিল্যের হাসি ফুটল তরুণীর। সিক্ত চোখ দুটো অঝরে ধারায় নোনা জল গড়ালেও তা আগ বাড়িয়ে মুছে দেবার উদ্বেগ দেখালো না মিলা। সে উল্টো কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুটে আওড়ালো, অভিশাপকে জোর করে নিয়তি বানাতে চাচ্ছেন এডউইন? এ পর্যায়ে হুট করে রহস্যময় বাঁকা হাসল এডউইন। চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব ঢেলে ইস্পাত দৃঢ় কণ্ঠে শুধালো, যাদের নিয়তি বহু আগে থেকেই জোড়া, তাদের আবার জোর করার কি আছে গ্লুপায়া? যেখানে মনস্টার তার ইউজ করা সামান্য টিস্যুকেও নিজের কাছ থেকে ছাড়া করে না, সেখানে সে তার বিবাহিত স্ত্রীকে কিভাবে নিজের কাছ থেকে দূরে রাখবে? ইজন্ট ইট ফানি? মুহূর্তে এক অদৃশ্য বজ্রপাত ঘটল মিলার মাথার ওপর। চোখ দুটো বিস্ফারিত আকারে হঠাৎ ছুঁয়ে গেল কপাল। মুখাভাবে দেখা দিল অবিশ্বাসের ছাপ। বেচারির কণ্ঠ কাঁপছে এবার, ঝড়বাঙ্গে বইছে ঝড়। সে কেমন কাঁপা কাঁপা কণ্ঠে থেমে থেমে আওড়ালো, কি বললেন? মনস্টার শ্রী মুন? তরুণী বাক্য বড্ড এলোমেলো। মাঘ মাসে হাড় কাঁপানো ঠান্ডার ন্যায় ক্রমশ জমে যাচ্ছে তার কণ্ঠা। এডউইন বাঁকা হাসলো ফের। খানিক সময় নিয়ে ফের গমগমে গলায় শুধালো, তাদের দুজনের মাঝখানে যে আসবে, আই সোয়ার তাকে আমি নিজ হাতে ছিন্ন ভিন্ন করবো, দরকার পড়লে তোকেও। রাত 2:35। পেন্ট হাউসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কামরা দ্য সেভনিয়ার রুম, যার আলো আজ ঝলমলে। বিশাল এ কামরায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। কক্ষের ঠিক একপাশে বিছিয়ে রাখা একখানা বড়সড় ডেস্ক, যার ওপর বড্ড গুছিয়ে রাখা অসংখ্য কাগজপত্র। বলিষ্ঠ রূঢ় মানব আজ যথেষ্ট মনোযোগী। ডেস্কের গায়ে বিছিয়ে রেখেছেন একখানা মসৃণ পৃষ্ঠা, সেটাই দক্ষ হাতে আঁচড় বসাচ্ছেন পেন্সিলে, আঁকছেন ছক। মাঝে মধ্যে আঙুল দিয়ে নাড়াচ্ছেন ডেস্কের ওপর দাঁড় করিয়ে রাখা গ্লোবটাকে। তার শক্তপোক্ত আঙুলের ভাঁজে আটকে থাকা পেন্সিল মনোযোগে শুরু হয়েছে সুদর্শনের দৃষ্টি। ঘাড় সমান বাপবিছার চুলগুলো আজ উন্মুক্ত, এলোমেলো বেহায়া কায়দায় তারা কেমন ছুঁয়ে দিয়েছে যুবকের ফর্সা ললাট। ক্ষীণ খাঁজযুক্ত দৃঢ় চোয়ালখানার পেশি টান টান, হালকা খোঁচা খোঁচা দাড়ি দেখা দিয়েছে গালের পাশে। আলো তীর্যগ্রস্বী গাল ছুতেই তাকে আমার ব্লেডের ন্যায় চকচক করছে দেখো। মনোযোগে পিয়ার্সিং করা ঠোঁটের কোণে বারবার কামড়াচ্ছে যুবক। তার বলিষ্ঠ বাহু দুটো উন্মুক্ত, পরনে একখানা কালো রঙা ট্র্যাঙ্ক টপ,
সেই সাথে পরেছে বড্ড ঢিলেঢালা একখানা ঘিয়ে রঙা ট্রাউজার। সুন্দর সে দিকে থেকে সে যেন মানুষ নয়, সাক্ষাৎ গ্রিক দেবতা। মুগ্ধের আজ বেশ ব্যস্ততা। কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে চোরাচালান নিজ আয়ত্তে আনতে সে কি দক্ষ ছক আঁকছে সে। মনোযোগে নেই বিন্দুমাত্র হেরফের। তবে এরই মধ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত কাণ্ড। ছকের মসৃণ পৃষ্ঠায় পেন্সিলের তীক্ষ্ণ আগা বেশ কবার ঘুরতেই আচানক সেটাই ফুটে উঠল শব্দদোষের কোমল অধর যুগল। আর অমনি অভ্যন্তরে ঝটকা খেল মুগ্ধ। নিজ সন্দিগ্ধতায় চোখ দুটো খানিকটা ক্ষীণ করে ফের কাগজ পানে তাকাতে উধাও হয়ে গেল দৃশ্যপট। রুরমানব কেমন বিরক্ত হয়ে দাঁত ছোঁয়ালো ঠোঁটের কোণে। পেন্সিলের গোড়া দিয়ে নিজ ঘাটটা সামান্য চুলকে বাঁ দিকে বাড়ালো পা। খানিকটা দূরে দাঁড় করিয়ে রাখা ক্যানভাসের গায়ে ঝুলন্ত কাগজগুলো একটা একটা করে উল্টাতেই আচমকা কাগজগুলোর গায়ে ভেসে উঠল সপ্তর্ষির কোমল উদর। ফের ভরকায় মুগ্ধ। চোখ দুটোতে বিভ্রাম লেপটে খানিক খুঁজে নিয়ে ফের তাকাতেই খেয়াল করলো সে কেমন আলতো করে ধরে রেখেছে সপ্তর্ষির মেধিন মসৃণ উদর ঢাকা কাপড়খানা, যা ধরে রাখার দরুন স্পষ্ট দর্শন মিলছে মেয়েটার নাভি কমলের। তক্ষুনি কাগজের গা থেকে হাত সরিয়ে অদূরে ছিটিয়ে গেল বলিষ্ঠ পুরুষ। শক্তপোক্ত কোমরটা তার আচরণ স্পর্শ করলো ডেস্কের গা। ভরকাণ্ড কণ্ঠ করে অস্পষ্ট বেরোলো, ফর দ্য ফাক আই এম সিইং। তৎক্ষণাৎ উত্তর পেল না রুরমানব, কেবল বাড়ল তার হাঁসফাঁস। বদনে অস্থিরতা বাড়তে যুবক চুলোই চড়ালেন নিজের সকল কাজকর্ম। এক আকাশসম বিরক্তিতার সঙ্গে গটগটি এগোলেন কামরার বাঁ দিকে। সেথায় বানিয়ে রাখা হয়েছে ছোট্টখাটো একখানা বার কাউন্টার। নামি দামি বিদেশি অ্যালকোহলের ডিসপ্লে কালেকশন পরিপূর্ণ। যুবক তড়িঘড়ি করে কাউন্টারে প্রবেশ করলো। ডিসপ্লে কালেকশন থেকে বেশ পুরনো দুটো ওয়াইনের বোতল নিয়ে এসে নিঃশব্দে বসলো রাউন্ড টুলের ওপর। কাউন্টার ডেস্কে সাজিয়ে রাখা বেশ কিছু স্বচ্ছ কাচের গ্লাস। অথচ শ্যাডো মনস্টার সেসব ছুঁয়েও দেখলেন না। উল্টো ধারালো দাঁতের শক্তপোক্ত জোরের সাহায্যে এক ঝটকায় খুলে নিলেন বোতলের ক্যাপ। অতঃপর গমগম করে গপ করে গিলতে লাগলেন অতিমাত্রার তরল মাদক। মাত্র মিনিট তিনেকের ব্যবধানে সম্পূর্ণ ওয়াইনের বোতল শূন্য করে থামলেন মাফিয়া বেস্ট। আশ্চর্য, এখনও বিন্দুমাত্র নেশা হয়নি তার। চোখ দুটো হয়নি ঝাপসা। যুবক বেজায় বিরক্ত এরূপ কাণ্ডে। তড়িঘড়ি করে অপর বোতলের ক্যাপটা খুলে ফেলে চুমুক বসালেন তার আগায়। একইভাবে সম্পূর্ণ বোতলে তরল খালাস করার শেষে মুগ্ধের বোধগম্য হলো তার আজ নেশা হচ্ছে না। কিন্তু কেন, কি করলে নেশা ধরবে? এহেন চিন্তায় ফের হাঁসফাঁস করে ওঠে বেপরোয়া যুবক। তরাক বসা ছেড়ে উঠে চলে গেল ডিসপ্লে কালেকশনের সন্নিকটে। ডিসপ্লে শেলফের ঠিক ডান পাশে একখানা ছোট্ট খাটো ড্রয়ার। তা একটানে খুলে ফেলতে দৃশ্যমান হলো বেশ কিছু অব্যবহৃত সিরিঞ্জ, তরল ড্রাগস। মুগ্ধ কোনোরূপ কালবিলম্ব না করে তক্ষুনি ড্রয়ার থেকে তুলে আনলো দুটো সিরিঞ্জ। ছোট কাঁচের শিশিতে পরিপূর্ণ থাকা হোলদেটে তরলটুকু সিরিঞ্জে টেনে নিয়ে তা আলগোছে পুশ করলে নিল নিজ দেহে। একে একে দুটো সিরিঞ্জে সবটুকু তরল ক্রমশ প্রবেশ করলো নির্দয় মানবের বলিষ্ঠ দেহে। মুহূর্তেই বেড়ে গেল তার শারীরিক কম্পন। ধরফড়িয়ে উঠল হৃৎপিণ্ড। পাহাড় সম দেহটা যা নড়ছে না। যুবক আলগোছে বুঝে নিল দু চোখ। প্রায় মিনিট পাঁচেক পর খানিকটা স্থির হলো রূঢ়মানবের বলিষ্ঠ দেহ। পর্দা সরল চোখের ওপর থেকে। পরপরই ফের হতবাক হলো মুগ্ধ। এবারেও মাতাল হয়নি সে। আশ্চর্য, এ আবার কোন রোগ ধরা দিল তার মধ্যে? অস্থির হলো মাফিয়া বেস্ট। বাঁ হাতে ঘাট ডলতে ডলতে কামড়ে ধরল নিজ অধর। চোখ দুটো সামান্য বুঝতেই মানুষ পাটা ভেসে উঠল সপ্তর্ষির নির্মল মুখখানা। তক্ষুনি চোখ মেলে মুগ্ধ। অবধে ন্যায় অশান্ত হৃৎপিণ্ডটার ওপর খানিক হাত ছুঁয়ে আনমনে বিড়বিড় করে বলল, তুই আবার কবে থেকে আমার নেশা হতে শুরু করলি রে শিগ্নোরা? ঢুলু ঢুলু কদম, পাহাড় সম দেহটা নড়বড়ে, এক হাতে পরিপূর্ণ লালচে রামের বোতল, অন্য হাতে জ্বলন্ত শিকার। রূঢ়মানবের পায়ের গতি নিস্তব্ধে এগোচ্ছে সপ্তদশীর কক্ষের পানে। অন্ধকারাচ্ছন্ন প্রশস্ত করিডরে নীরবতা বিরাজমান। তা ভেঙেই যুবক আলগোছে এসে দাঁড়ালো মাহির কক্ষের সম্মুখে। স্বচ্ছ কাচের স্লাইডিং দরজাটা ভেতর থেকে লাগানো। তা টের পেতেই ঠোঁট কামড়ে হাসলে মুগ্ধ। পরপরই আলতো করে বৃদ্ধা আঙুল ছোঁয়ালো দরজার নবের গায়ে। অমনি সেন্সরযুক্ত নবখানা আপনা আপনি খুলে দিল দরজার লক। যুবক বড্ড সতর্কতার সঙ্গে দুয়ার খুলে প্রবেশ করলো কক্ষে। পিনপত নীরবতায় ছেয়ে আছে কক্ষটি। সিলিংয়ে ঝুলন্ত ঝাড়বাতিটা অফ করে রাখা। বিশাল কক্ষের চারপাশে দেয়ালে ঝুলন্ত ছোট্ট ছোট্ট ল্যান্টিনে জ্বলছে মৃদুমন্দ আলো।
যুবক এগোচ্ছে, তবে এগোনোর এক পর্যায়ে তার হঠাৎ খেয়াল হলো নিজ আঙুলের ভাঁজে আটকে রাখা জ্বলন্ত সিগারের কথা। অমনি যুবক তড়িঘড়ি করে সিগারটা ছুঁড়ে ফেললো মেঝেতে। পায়ের রুক্ষ পৃষ্ঠতলে সিগারটা বেশ রূঢ়তার সঙ্গে মারিয়ে বিড়বিড় করে আওড়ালো, পিচ্ছি আবার সিগারের ধোঁয়া সহ্য করতে পারে না, তা কি আর ভুলে গেলে চলে? সিগারের জ্বলন্ত আগুনটুকু পরিশেষে নিভে গেল। যুবকও খানিকটা ফোঁস করে নিঃশ্বাস ফেলে পায়ের গতি টানল। প্রায় মিনিট পাঁচেকের ব্যবধানে সে এসে দাঁড়ালো মখমলি বিছানার সম্মুখে। সপ্তদশী গভীর নিদ্রায় ডুবে আছে, নাকে সরু ছিদ্র দিয়ে ফেলছে ভোঁস ভোঁস শব্দ। যুবকের তখন কি হলো কে জানে, সে কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় আলগোছে পা ভেঙে বসলো মেঝেতে। হাতে থাকা কাচের বোতলটা নিঃশব্দে পাশে রেখে বিছানার কোলে কনুই ঠেকায় রুজদি কিং। অতঃপর কনুইয়ে ভর দিয়ে হাতটা নিজ গালের পাশে চেপে রেখে গভীর দৃষ্টিতে তাকালো মেয়েটার ঘুমন্ত মুখ পানে। বড্ড সতর্ক কণ্ঠে বিড়বিড় করে বলল, খুবই শান্তি তাই না বান্দির মেয়ে? আমার ঘুম কেড়ে নে, নিজ প্রাণ ভরে ঘুমাচ্ছিস? এত সুখ তোর কপালে সইবে তো? ঘুমন্ত মাহি থোড়াই শুনল কথাগুলো। সে তো মত্ত গভীর নিদ্রায়। তার ঘুমন্ত সুশ্রী মুখ, যার সর্বত্র গভীর দৃষ্টি আঁকিবুকি চালাচ্ছে মাফিয়া স্যাডো মনস্টার। আশ্চর্য, যার পদতলে গোটা রুশদির সাম্রাজ্য নত থাকতে বাধ্য, আজ সেই রুশদি কিং কিনা বসে আছে তারই শত্রুর মেয়ের সম্মুখে। তৃষ্ণার্ত চাতকের ন্যায় মেটাচ্ছে নিজের চোখ দুটো তৃষ্ণা। তার বিমুগ্ধ নয়নের নেই বিন্দুমাত্র অনীহা। ঘুমন্ত মাহিকে অতি আগ্রহে অবলোকন করতে করতে সে বারে বারে চুমুক বসাচ্ছে রামের বোতলে। মুখবর্তী মাদুকে তরল নিয়ে ঢোক গিলে পরক্ষণে কপট বিরক্ত পারা কণ্ঠে বিড়বিড় করে বলে ওঠে, রোজ পানি দিয়ে স্নান না করে মদ দিয়ে স্নান করছিস না কি বান্দির মেয়ে? তোকে দেখলেই এমন নেশা ধরছে কেন? থামল মুগ্ধ। ফের মুখবর্তী তরল নিয়ে ঢোক গিলল সময় করে। অতঃপর আবারও মেয়েটার পানে তাকালো ক্ষীণ দৃষ্টে। তার অবাধ্য মনে হুট করে ইচ্ছে জাগলো মেয়েটাকে আলতো করে ছুঁয়ে দিতে। যুবক তাই করলো। বিছানার কোলে নিজ মাথাটা এলিয়ে দিয়ে আলগোছে তর্জনী বাড়ল মেয়েটার ঘুমন্ত মুখোশের অভিমুখে। টুকটুকে লাল হয়ে থাকা নাকের ডগাটা আলতো করে ছুঁয়ে দিতেই যেন রাজ্য জয়ের ন্যায় আনন্দ পেল মুগ্ধ। বাচ্চাদের ন্যায় বিছানার কোলে মুখ লুকিয়ে হেসে কোটি কোটি খেতে লাগলো দ্য গ্রেট রুশদি কিং। পরপরই নিষ্পাপ ভঙ্গিতে বাদামি ঠোঁট দুটো উল্টে আওড়ালো, ইউ সো কিউট চিগ্নোরা, একদম একটা আদুরে বিড়াল ছানার মতো। কথাটুকু শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমন্ত সপ্তদশী খানিক নড়ে উঠল। ঘুমের ঘোরে তার হাতটা আচমকা সরে এলো খানিকটা। আনমনে বিছানার বাইরে পড়তে গেলেই রূঢ় মানব তক্ষণে নিজের রুক্ষ হাতের উল্টো পিঠখানা আলগোছে ঠেকিয়ে দিল মেয়েটার হাতের নিচে। ঘুমে আচ্ছন্ন সপ্তদশী টেরই পেল না তা। খানিক নড়েচড়ে আবারও তলিয়ে গেল গভীর নিদ্রায়। যুবক ঠোঁট কামড়ে হাসল। চমৎকার নীরব সে হাসি। ঘাটটা সামান্য কাত করে নিজ উদ্যোগেই নিজের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গালটা আলতো করে ছোঁয়ালো সপ্তদশীর হাতের তালুতে। মেয়েটার পানে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে হুট করেই বলে বসল, হুটহাট নিজেকে ভুলে শত্রুর মেয়ের প্রেমে পড়ার স্বভাব আমার নেই শিগ্নোরা। তবে তুই চাইলে সমাজ, জাত, ধর্ম সব কিছু ভুলে গোটা এক জন্মের জন্য আমি তোর ওই বিধ্বংসী চোখ দুটার মায়ের ডুব দিতে পারি, যদি তুই একটা বার চাস তো। সপ্তদশী কি শুনল সে কথা? শুনলে থোড়াই বসে থাকতো? তাকে ছোঁয়ার অপরাধে এতক্ষণে নিশ্চয়ই রূঢ় মানবকে বলে বসতো, দূর হান আমার চোখের সামনে থেকে অসভ্য লোক। ঘামে জবজবে অবস্থা শ্যাডো মনস্টারের পেটানো দেহখানা। সদ্য জিম সেরে বেরিয়েছে বলে কথা। গটগট পায়ে নিজ কক্ষ ঢুকে ক্লোজেটের পানে এগোতেই যুবকের কর্ণগুহরে আচমকা ভেসে এলো অপরিচিত একখানা কণ্ঠ, আপনি আমায় ভুলে গিয়েছেন? সহসা থমকে দাঁড়ায় মুগ্ধ। চলতি পথে ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। অমনি দেখা গেল সপ্তদশীকে। যুবক কতক্ষণ স্থির দৃষ্টে তার পানে চেয়ে থেকে আচানক গাল বাঁকিয়ে হাসলো। পুরো দমে ফের ক্লোজেটের পানে এগোতে এগোতে গম গম গলায় শুধালো, আবারও আসলি? সারা রাত দেখলাম তো তোকে, একটুকুতেও মন ভরেনি? এখন দিনের বেলাতেও আসা শুরু হয়ে গেল? সপ্তদশী গাল ফুলে দুহাত বুকের কাছে বেঁধে নিয়ে কপট মন খারাপের সুরে আওড়ালো, আপনি তো আমায় দেখেননি, দেখেছেন ওকে। দাঁতের সনে ঠোঁট পিষে হাসলো মুগ্ধ। ক্লোজেটের দুয়ার খুলে একখানা তোয়ালে বার করে হাতে নিল। ঠিক তখনই পেছন থেকে একজোড়া তুলতুলে হাত এসে আচানক আঁকড়ে ধরল বলিষ্ঠ পুরুষকে। মুগ্ধ নির্বিকার ভাবলিসীন ভঙ্গিতে ক্লোজেটের দুয়ার আটকে আলগোছে বুকের কাছ থেকে নামিয়ে দিল সপ্তদশীর দুহাত। পরক্ষণে পেছনে ঘুরে নতমুখী মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ভরাট কণ্ঠে বলল, বসে থাক, আমি আসছি। আড়মোড়া ভাঙছে মাহি, টানছে লম্বা হামি। মখমলি বিছানার কোলে ডুবে থাকলে চোখ খোলা দায় হয়ে পড়ে তার জন্য। আজও তার ব্যতিক্রম ঘটল না।
মেয়েটা কেমন আড়মোড়া ভাঙতে ভাঙতে নিবু নিবু চোখ জোড়ায় পর্দা সরালো। পরক্ষণে অস্পষ্ট দৃষ্টিপটের সম্মুখে এক অদ্ভুত চেহারা দৃশ্যমান হতেই সামান্য চিৎকার দিয়ে ঘুমছে ধরফড়িয়ে উঠে বসে মাহি। এদিকে তার অমন চিৎকার শুনে হতভম্ব ক্লারা। তক্ষুনি নাটকীয় ভঙ্গিতে চেপে ধরেছে নিজ বুক। মধ্যকার দূরত্ব খানিক বাড়িয়ে মেয়েটার পানে কঞ্চিত দৃষ্টি নিক্ষেপ করে সন্ধিহান গলা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার বেবি গার্ল? এভাবে চিৎকার করে উঠলে কেন? নিজেকে সামলাতে খানিক বেগ পোহাতে হচ্ছে মাহির। এখনো ধরফর করছে তার বুক। ঘুম ভাঙতে চোখের সামনে অমন থার্ড জেন্ডার কাউকে দেখলে কে না ভয় পাবে শুনি। মেকআপ দিয়ে মুখে যা হাল করেছে। মাহির অভ্যন্তরে বেশ বিরক্ত হলো। বাইরে থেকে বড্ড স্থির। খানিক সময় নিয়ে ইতস্তত কণ্ঠে বলল, ইয়ে না মানে এমনি। আপনি এখানে কেন? গাল ভর্তি করে হাসল ক্লারা। এক হাতে নিজের ববকাট চুলগুলো খানিক বাতাসে উড়িয়ে নাটকীয় ভঙ্গিতে আওড়ালো, তোমার মর্নিংটাকে আরেকটু থ্রিলিং করার জন্য এসেছি বেবি গার্ল। কাম লেটস গো উইথ মি বেবি। কথাটা বলতে দেরি। মাহির হাত দুটো টেনে ধরতে দেরি হলো না ক্লারার। মেয়েটাকে কোনো কিছু বলবার সুযোগ না দিয়ে সে কেমন টানতে টানতে তাকে নিয়ে ছুটে চলল কক্ষের বাইরে। ওদিকে মাহি হতবিহ্বল। বারবার ক্লারাকে সতর্ক করে বলে যাচ্ছে, আস্তে ছোট ক্লারা, আমি পড়ে যাব তো। শুনল না ক্লারা। মেয়েটাকে নিয়ে পাড়ি দিতে লাগলো প্রশস্ত করিডরের পথ। সিঁড়ি বেয়ের টপ ফ্লোরে উঠতে গেলেই মাহি কেমন সন্ধিহান গলায় প্রশ্ন ছুড়ল, ছাদে নিচ্ছ কেন? তক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকায় ক্লারা। হাসি মুখে দুই কণ্ঠে আওড়ালো, বলেছিলাম না তোমার সকালটা থ্রিলিং করবো। আফটার অল রুজদি সিগনোরা বলে কথা। ধরে নাও এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট। কথাটা বোধহয় বোধগম্য হলো না মাহির। তবুও সে পা বাড়ল ক্লারার সঙ্গে। ছুটতে ছুটতে টপ ফ্লোরের অভিমুখে এসে দাঁড়ালো ক্লারা এবং মাহি। দুজনেই বেশ হাঁপাচ্ছে। মাহি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকলেও দুষ্টু ক্লারা তক্ষুনি দরজার আড়ালে গা লুকিয়ে উঁকি দিল ছাদের পানে, যেখানে সুইমিং পুলের শীতল পানিতে গম্ভীরে সাঁতরাতে মত্ত মাফিয়া মনস্টার। দুহাত দুদিকে ছড়িয়ে চিত হয়ে সাঁতরাচ্ছেন তিনি। আশেপাশে তেমন একটা ভ্রুক্ষেপ ভিন নেই তার। ক্লারা ফের মুগ্ধ হলো মনস্টারের ডুবন্ত পেটানো দেহখানার বাহ্যিক সৌন্দর্যে। সে কেমন লাফিয়ে উঠল দাঁড়িয়ে থেকে। তা দেখে বেশ বিরক্ত মাহি। মুখ কুচকে বিড়বিড়িয়ে বলল কি যেন, অথচ ক্লারা সেদিকে হুঁশ নেই। সে তো ব্যস্ত রুজদি কিংকে চোখ দিয়ে গিলে খেতে। আকর্ষণীয় সুদর্শনের উন্মুক্ত গা দেখে ক্লারা কেমন হুট করেই বলে ওঠে, লুক অ্যাট হিম বেবি গার্ল। উফ, হ্যান্ডসামটা পানি দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। মাই গস, কেউ প্লিজ এসি অন করো। রুজদির রূপের আগুনে আমি পুড়ে যাচ্ছি। এহেন কথায় থতমত খেয়ে গেল মাহি। তখনই নিজেও উঁকি দিল ছাদের পানে। আর অমনি মুগ্ধকে সাঁতরাতে দেখে বিরক্ত বোধ হয় আরও বাড়ল তার। সে এক প্রকার বিরক্ত নিয়েই বলল, তো যাও না ক্লারা, নিজে গিয়ে আগুনটা নিভিয়ে দিয়ে আসো। আই উইশ আমি যদি পারতাম। অলক্ষে গাল বাঁকায় মাহি। দুহাত বুকের কাছে ভাঁজ করে ভাবলেশীন ভঙ্গিতে আওড়ালো, পারবে না কেন? অবশ্যই পারবে। তুমি চাইলেই পারবে। কেন জানো? আমার মনে হয় তোমাকে আর বিস্টকে, নো নো আই মিন তোমাকে আর মনস্টারকে পাশাপাশি খুবই ভালো লাগবে। জাস্ট লাইক মেড ফর ইচ আদার। আশ্চর্য হলো ক্লারা। তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে তাকালো মেয়েটার পানে। হতবাক কণ্ঠে বলল, বেবি গার্ল তুমি এসব বলছো? রুজদির সিগনোরা হওয়ার সত্ত্বেও এসব বলছো? তোমার জেলেসি ফিল হচ্ছে না? মুখ কুচকে নেয় মাহি। হাত দিয়ে মাছি ওড়াবার ভঙ্গি করে বলে ওঠে, না তো। কেন? জেলাস হবার কথা ছিল নাকি? ক্লারার বিচক্ষণী চোখ তাকিয়ে আছে মেয়েটার পানে। অদৃশ্য কিছু পরখ করে ঠোঁটের করে মৃদু হাসি ঝুলিয়ে শুধালো, হয়তো। তোমার জায়গায় আমি হলে এতক্ষণে কেউ আর আমার রুজদিকে নিয়ে কথা বলে তার চুল ছিঁড়ে ফেলতাম। মৃদু হাসলো মাহি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ দুটো নামিয়ে উল্টো পথে পা বাড়াতেই হুট করে পেছন থেকে ভেসে এলো মুগ্ধের গমগমে কণ্ঠ, আরে ওই বান্দির মেয়ে, ওইখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? দেখতে ইচ্ছেলে সামনে আয়, সবটা পরিষ্কার করে দেখিয়ে দিই। সহসা আটকে ওঠে ক্লারা। ভয়ে তৎক্ষণাৎ মাহিকে রেখে ছুটে পালালো উল্টো পথে। ওদিকে মাহি হতবম্ব। ক্লারা এটা কি করলো? তাকে ফাঁসিয়ে রেখে নিজে চলে গেল। এবার কি করবে সে? ভাবতে ভাবতে বোকা মানবী তক্ষণে সরে গেল দরজার কাছ থেকে। নতমুখে করিডর দিয়ে হাঁটতে গেলে আচমকা অবচেতন মনের কোণে উত্থাপিত হলো কিউটির কথা। 2 দিন ধরে দেখছে না বেচারাকে। কে জানে প্যালেসে সে কেমন আছে। কিউটির চিন্তায় হুট করে মনটা বিষণ্ণ হলো সপ্তদশীর। পায়ে টানলো রুখ। মনে মনে ভাবলো, বিষ্টকে যদি বলি কিউটিকে এনে দেবার কথা, তাহলে কি সে এনে দেবে? চিন্তায় হাঁসফাঁস করে উঠল মাহি। নত দৃষ্টিযুগল খানিক উঁচাতে খেয়াল করলো সম্মুখে কক্ষের দুয়ার খোলা। বিষ্ট নিশ্চয়ই গোসল করে এখানে ঢুকবে। এরূপ ভাবনায় বোকা মানবী চটজলদি পা বাড়ায় সেদিকে। অতঃপর টুপ করে ঢুকে পড়ে কক্ষে।
সদ্য ছাত্রানো শেষে পুল থেকে উঠে এসেছে রুরমানব। কোমর বরাবর পেঁচিয়েছে একখানা সাফেদ রঙা তোয়ালে। ভেজা চুলে হাত বোলাতে বোলাতে বলিষ্ঠ মানব গটগটে পায়ে ঢুকলো নিজের ড্রেসিং রুমে। তবে রুমে ঢুকতেই তার নজর গিয়ে আটকালো অদূরে ডিভানে জড়সড়ভাবে বসে থাকা সপ্তদশীর পানে। যুবক এক পলক সেদিকে তাকিয়ে দৃষ্টি সরু করলো। শক্ত মুখে অভ্যন্তরে বিড়বিড় করে বলল, এই হ্যালুসিনেশন এখনো যায়নি। মনে মনে কথাটা আওড়ে পরক্ষণে যুবক আলগোছে আটকে দিল কক্ষের দুয়ার। অতঃপর মেয়েটাকে এক প্রকার উপেক্ষা করে ধূপধাপ পায়ে এগিয়ে গেল ক্লোজেটের সম্মুখে। ভাবলেশীন ভঙ্গিতে দুহাত কোমর থেকে তোয়ালেটা খুলে ফেলতেই আচানক পেছন থেকে ভেসে এলো সপ্তদশীর চিৎকার ধ্বনি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আপনার শাটার বন্ধ করুন, অসভ্য নির্লজ্জ বেহায়া লোক। এহেন চিৎকারে হকচকিয়ে ওঠে মুগ্ধ। তড়িঘড়ি করে হতবুদ্ধির ন্যায় ঘুরে দেখাতেই ফের আরেক চিৎকার দিয়ে পিঠ ঘুরিয়ে উল্টো দিকে তাকায় মাহি। চোখ দুটো দুহাতে আটকে রেখে গজগজ করতেই মুগ্ধ কেমন হতভম্ব কণ্ঠে বলে ওঠে, হোয়াট দ্য ফাক, তুই আমার হ্যালুসিনেশন না? আজকের পর্বটা এখান অবধিই রাখলাম। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা।